ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তোমরা আজকে টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকের আলোচনার বিষয়টি কী, যে কিভাবে প্রেসি লেখা যায় খুব সহজে। আর যারা অনেকেই আছো যারা নাকি এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই সমস্যায় আছো, যে কিভাবে প্রেসি লিখবো, কোথাও তো কিছু রুল পাচ্ছি না, এর কোনো রুল নেই বা কিছু নেই, কি করে বুঝবো কিভাবে পড়া যায়। ঠিক আছে, যারা এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজড, সুতরাং তোমরা আজকে ভিডিওটা ভালো করে দেখো এবং পুরো ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো ব্যাপারটা কী থাকে, তাহলে দেখবে সহজেই তোমরা প্রেসি কিন্তু করে ফেলতে পারবে। এমন কিচ্ছু কঠিন বিষয় এটা নয়। ঠিক আছে, তাহলে দেখো আজকের এই ভিডিওটা তোমরা পুরো দেখো। আশা করি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমাদের চ্যানেলটিকে। নেক্সট দেখো, তাহলে শুরু করি আজকের টপিক, যে কিভাবে সহজে প্রেসি লেখা যায়। দেখো, প্রথমেই আগে তোমাদের জানতে হবে যে প্রেসিটা কী জিনিস, কি প্রেসি বলতে কি বোঝায়। প্রেসি কি, কোনো প্যাসেজ বা কোনো একটা যে প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে, সেই প্যারাগ্রাফটাকে তোমায় এক্সামে দেয়া হয় এবং সেটার থেকে কি সংক্ষিপ্ত যে মেইন যে অংশটা, যে মূল কথাটা কি আছে, ওর মধ্যে মূল কথাটাই কিন্তু তোমাকে খুঁজে বার করে নিয়ে এক্সামে লিখতে হবে, সেটাই হচ্ছে প্রেসি, ব্যাস। নেক্সট দেখো, প্রেসি কেন পরীক্ষায় আসে। প্রেসি যে তোমাদের এক্সামে দিচ্ছে বা যে কোনো এখন এক্সাম দিচ্ছ, WBCS মেইনস বলো, ক্লার্কশিপ, PSC ক্লার্কশিপের মেইনস বলো, ICDS বলো, সব কিছু এক্সামেই কিন্তু এই প্রেসি ছাড়া কিছু নেই। প্রেসি কিন্তু আসবেই, প্রেসিটা ভালো করে তোমাদের শিখতেই হবে আর প্র্যাকটিস করতে হবে। দেখো কেন আসে পরীক্ষায়, বলেছে কোনো প্রেসি রাইটিং এর প্রধান উদ্দেশ্যটা আগে কি সেটা তোমরা বুঝবে, যে যে তোমরা একটা বড় প্যাসেজ পড়ে কতটা তুমি নিজের মতো করে মেইন যে প্যাসেজের থিমটা সেটা তুমি কিভাবে বুঝতে পারছো কি না। ঠিক আছে, এক্সামিনাররা ওটা দেখার জন্যই তোমার এই যে ক্যাপাসিটি, যে তুমি একটা বড় কিছু পড়ে ওটাকে মেইন ওখানে কি বলতে চেয়েছে সেই জিনিসটা তুমি কতটা দক্ষতার সাথে তুমি লিখতে পারো, এই জন্যই কিন্তু এক্সামে এই প্রেসি দেয়া হয়ে থাকে। এটা মাধ্যমে এক্সামিনাররা তোমাদের মেন্টাল অ্যাবিলিটিটা চেক করে। দেখো, কাজেই তোমাদের দক্ষতার একটা ভালো দিকের পরিচয় কিন্তু এই প্রেসি রাইটিংয়ের থেকে নেওয়া হয়ে থাকে এক্সামের মাধ্যমে। নেক্সট দেখো, এবার রুলস, যে গোল্ডেন রুলসগুলো আমি তোমাদেরকে বলবো, এই রুলসগুলো কিন্তু মাথায় রাখবে এবং কিন্তু অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু পসিবল হবে না। রুলসগুলো জাস্ট মাথায় রাখবে, নোট ডাউন করে নিতে পারো এবং প্র্যাকটিস করো খুব ভালোভাবে। তাহলে দেখো প্রথম রুলস কি। দেখো, প্রেসি প্রথমে ভালো করে পড়তে হবে, তোমরা জানো, একবার দুবার তিনবার ভালো করে বিষয়টিকে পড়তে হবে। ঠিক আছে, প্যাসেজটা ভালো করে পড়বে। এবার দেখো, প্যাসেজ কিন্তু অনেক রকমের হয়। সেটা কি, সেটা ন্যারেটিভ হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে, রিফ্লেক্টিভ হতে পারে। ন্যারেটিভ বলতে কি বোঝায়, কোনো ঘটনা রিলেটেড কিছু থাকবে, কোনো ইনসিডেন্ট রিলেটেড কিছু থাকবে। ডেসক্রিপটিভ মানে কোনো কিছুর বর্ণনা তোমার সামনে দেওয়া হবে ওই প্যাসেজটার মধ্যে, তুমি দুবার তিনবার পড়লে ব্যাপারটা বুঝে যাবে যে সেটার মধ্যে কী বোঝাচ্ছে। আর রিফ্লেক্টিভ হতে পারে, যেটা কি, যে কোনো ভাব, ঠিক আছে, ভাব বোঝাচ্ছে, এরকম টাইপের কিন্তু হতে পারে। দেখো, এটা হচ্ছে কি এর সাবজেক্ট, মেইন যে তোমাকে সাবজেক্টটা খুঁজে বার করতে হবে প্যাসেজটা পড়ার পরে। ঠিক আছে, কি দেখতে হবে, যে প্যাসেজটিতে সাবজেক্টটা কি, সেটা কি ন্যারেটিভ, ডেসক্রিপটিভ নাকি রিফ্লেক্টিভ টাইপের। ঠিক আছে, এরপরে দেখো, যদি সেটা বর্ণনা প্রদান হয়, মানে কি, এই যে প্যাসেজটিতে যেখানে কোনো বর্ণনা করা থাকবে, কোনো ইভেন্টস রিলেটেড কিছু থাকবে, ঠিক আছে, যেটা ন্যারেটিভ আমরা বলবো ইংলিশে, সেটা কি তোমাকে বুঝতে হবে। তুমি কী করে বুঝবে এটা দেখে, যে তোমরা কীভাবে বুঝবে যে ওটা বর্ণনা বোঝাচ্ছে। এটা প্যাসেজটা ভালো করে দু তিনবার পড়লেই বোঝা যাবে এবং দেখবে সেখানে কোনো প্লেসের নাম রয়েছে বা কোনো সাইট, কোনো কিছু ইত্যাদি বোঝাবে। ঠিক আছে, তখনই তোমরা বুঝতে পারবে যে ওটা ন্যারেটিভ রয়েছে নাকি। নেক্সট দেখো, ডেসক্রিপটিভ বললে, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কোনো গল্প বা কোনো ঘটনা, এগুলো বোঝাবে, কোনো গল্প রিলেটেড কিছু বোঝাবে। ঠিক আছে, আর দেখো, কোনো ধারণা সম্পর্কে, যেটা ভাব বা রিফ্লেক্টিভ যেটা বোঝায়, সেটা কি কোনো ধারণা একটা তোমাকে দেওয়া হবে, ওটা পড়লে তুমি বুঝতে পারবে তোমাকে কোনো কিছু একটা ধারণা চাইছে তোমার কাছ থেকে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা পড়লেই বুঝে যাবে। দুবার পড়লেই প্রেসিটা ভালো করে, একটু দুবার পড়ো, দুবার পড়ার পরে বুঝে
মেইন পয়েন্টটা মার্ক করে নেবে, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা ইজি হবে তোমাদের কাছে। নেক্সট দেখো, যদি ঘটনা প্রধান ও বর্ণনা প্রধান হয় তাহলে কি করতে হবে, তাহলে দেখবে যে এই প্রেসি যদি তোমরা খুঁজে পাও যে ওটা ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ টাইপের রয়েছে, তাহলে কিন্তু এটা তোমরা মূল যে কথাটা প্যাসেজটিতে বলতে চাওয়া হয়েছে সেটা কিন্তু সহজেই তোমরা খুঁজে পেয়ে যাবে প্রেসির মধ্যে। আর যদি সেটা রিফ্লেকটিভ হয় বা ভাব প্রধান, তাহলে কিন্তু সে এটা খুব ইজি যে এটার মেইন কথাটা কি বোঝাতে চাইছে প্যাসেজটিতে সেটা প্রথমেই কিন্তু দেয়া থাকবে, ঠিক আছে। এরপর দেখো, সব থেকে যে ইম্পর্ট্যান্ট রুল কি, তোমাকে আগে জানতে হবে যে এটার ফাংশন কতটা কি লিখবো, ঠিক আছে। এবার প্রেসি আর সামারি কিন্তু এক জিনিস নয়, সামারিটা কিন্তু আলাদা জিনিস, প্রেসিটা কিন্তু আলাদা জিনিস। প্রেসিতে কী হবে, মূল যে প্যাসেজটা তোমায় দেয়া থাকবে তোমরা জাস্ট ওটার ওয়ার্ড কাউন্ট করবে, মানে ফার্স্ট লাইনের ওয়ার্ড কাউন্ট করলে কতগুলো আছে, এবার লাইনগুলো প্রত্যেকটা কাউন্ট করে নিলে কতগুলো আছে, এবার ওটাকে 1/3 করে লিখবে, যে ওটুকুর মধ্যে তোমায় কিন্তু লিখতে হবে। তারপর দেখো, মূল প্যাসেজটি পড়ে একটা টাইটেল তোমাকে প্রদান করতে হবে। সেখানে কী দেবে, একটা টাইটেল, ভালো দেখে একটা টাইটেল সিলেক্ট করে দেবে। এটা মূল প্যাসেজটা 3-4 বার পড়ার পরে তুমি কিন্তু বুঝে যাবে যে ওটা টাইটেলটা কী আসবে, অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল তোমাকে প্রথমেই দিতে হবে। নেক্সট দেখো, এবার দেখো ওই প্রেসিটিতে কিন্তু কী থাকবে, যে একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। যেই কমপ্লেক্স সেন্টেন্সগুলো থাকবে, তোমরা নিশ্চয়ই জানো কমপ্লেক্স সেন্টেন্সের ফরমেশন কীভাবে হয়। সিম্পল সেন্টেন্স কোনটা, সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে মানে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট থাকবে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে, একটা মেইন ক্লজ থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে একটাতে, আর একটা থাকবে তার সঙ্গে ক্লজ, যেটা নাকি ক্লজ থাকবে দ্যাট হুইচ দিয়ে একটা ক্লজ অ্যাড করা থাকবে, যেটা হবে কিনা কমপ্লেক্স সেন্টেন্স। আর যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স তোমরা হয়তো জানো কি দুটো মেইন ক্লজই জয়েন করা থাকে কমপ্লেক্স। তোমাদের খুঁজে বার করতে হবে ওই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে। কমপ্লেক্স সেন্টেন্সগুলো কি দেখবে, দ্যাট, হুইচ, হোয়েন, হোয়াট এগুলো দিয়ে কিন্তু লেখা থাকে, ঠিক আছে। তোমরা সেই জিনিসটা কিন্তু করে নেবে। এইবার ওই সেন্টেন্সগুলোকে তোমরা কি করবে, প্রিন্সিপাল ক্লজগুলোর দিকে লক্ষ্য রাখবে ভালো করে। প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেখানে আছে, সেই প্রিন্সিপাল ক্লজগুলোকে তোমরা নিয়ে কিন্তু কাজ করবে, মার্ক করে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, যে কিওয়ার্ডগুলো কী করবে, তোমরা পেন্সিল দিয়ে ভালো করে মার্ক করবে। নেক্সট কিওয়ার্ডগুলো কিন্তু মেইন ওয়ার্ডগুলো মার্ক করে রাখবে। নেক্সট দেখো, সেন্টেন্সগুলোকে প্রপার অর্ডারে সাজাতে হবে। কী করতে হবে, সেন্টেন্সগুলোকে প্রপার যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। আগে পরে করে উল্টো পাল্টা করে লিখলাম, সিকোয়েন্স হারিয়ে ফেললাম, তাহলে কিন্তু হবে না। এরপর দেখো, তোমার নিজস্ব কিন্তু কোনো রকম মন্তব্য করা সেখানে চলবে না, ঠিক আছে। তুমি তোমার কোনো ধারণা তুমি ওখানে ইনপুট করতে পারবে না, এটা কিন্তু পুরো মাথায় রেখে দেবে, ঠিক আছে। যেই রুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই রুলগুলো কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে একটা প্রেসি লেখার আগে, ঠিক আছে। নেক্সট দেখো, মূল যে প্যাসেজ আছে, মূল যে প্যাসেজটা তোমায় দেয়া থাকবে, সেই প্যাসেজে এমন শব্দগুলো থাকবে, যেই শব্দগুলো তুমি ইউজ করবে সেগুলো যেন মূল প্যাসেজেই থাকে। সেই মূল প্যাসেজ থেকে কিন্তু বাইরে থেকে কোনো শব্দ তোমরা নিয়ে লিখবে না। সহজ ও সরল ভাষা ব্যবহার করবে, খুব মানে কঠিন ভাষা ইউজ করলাম, ঠিক আছে, সেটা ভাববে যে না আমি আমার ভাষার দক্ষতা আমি ব্যবহার করব, ওখানে দেখাবো এক্সামিনারকে। এখানে কিন্তু ভাষার দক্ষতা দেখানোর জায়গা নয় প্রেসিটা। ভাষার দক্ষতা দেখানোর জায়গা কোনটা, তোমরা সহজেই জানো যে আমাদের যখন এসে লিখতে হয় সেখানে কিন্তু আমাদের ভাষার দক্ষতা দেখানোর জায়গা। কোনো সময় কিন্তু প্রেসি রাইটিং হোক বা যে কোনো তোমরা বাংলায় যে সারাংশ লিখবে সেইখানেও কিন্তু দেখবে কোনো ভাষার দক্ষতা দেখানোর কোনো দরকার নেই। তোমরা যত সিম্পল অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেটা সব থেকে বেস্ট, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে, ভাববে না যে আমি খুব কঠিন শব্দ ইউজ করলাম আমি বেশি মার্কস পাবো, সেখানে কিন্তু তোমার মার্কসটা উল্টো কমে যাবে। নেক্সট দেখো, এক কথা কিন্তু বারবার বা রিইটারেশন এগুলো কিন্তু করা চলবে না, ঠিক আছে। রিপিটেশন একদমই চলবে না, ঠিক আছে। বারবার করে একই কথা লিখছো তুমি, ওয়ার্ড লিমিট বাড়াচ্ছ, ঠিক আছে, ঘুরিয়ে সেম লাইনটা লিখছো, এরকম করলে কিন্তু প্রেসিতে কোনো অপ্রয়োজনীয় উদাহরণ তুমি ব্যবহার করতে পারবে না একটা বাইরের থেকে, একটু আগেই বললাম। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এই জন্য এই রুলসগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি, যেন তোমরা ভালো করে এটা বুঝতে পারো বা প্র্যাকটিস করতে পারো। কারণ সামনেই কত এক্সামস রয়েছে, সব এক্সামে কিন্তু এই প্রেসি এখন মাস্ট থাকছেই, তোমরা অবশ্যই জানো যারা প্রিপারেশন করছো পিএসসির জন্য, ঠিক আছে।
এরপর দেখো উপদেশ যেগুলো বোঝাবে বা যেখানে অ্যাডভাইস বোঝাচ্ছে কোনো প্যাসেজে এমনও থাকে, সেখানে কি হয়, এবার অনেকের সমস্যা হয় যে ওখানে তো ইউ আই করে লেখা রয়েছে, মানে ফার্স্ট পার্সন, বা সেখানে ধরো সেকেন্ড পার্সনে থাকবে, ব্যবহার থাকে সেকেন্ড পার্সন করে লেখা রয়েছে ইউ, মানে তোমাকে, তুমি ভাবছো তোমাকে রিলেটেড কিছু ব্যবহার কথা বলা হয়েছে, ঠিক আছে, মানে মানে সেখানে কি অ্যাডভাইসে কী হয়, এইরকম ধরনের সেন্টেন্স হয়, হ্যাঁ, সেইখানে দেখবি সবসময় সেকেন্ড পার্সনে থাকে কিন্তু ওই রকম অ্যাডভাইস রিলেটেড কিছু, সেই এই যে সেকেন্ড পার্সন যদি থাকে এইগুলোকে তুমি কী করে লিখবে, এইগুলো অ্যান্সার লেখার সময় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এটা আমি সবসময় কিন্তু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে লিখবো। ফার্স্ট পার্সনে লিখলে কি, ফার্স্ট পার্সন তোমরা জানো আই আর উই, ঠিক আছে, থার্ড পার্সন কি, ইউ বাদ দি, আই উই তো ফার্স্ট পার্সন হয়ে গেল, সেকেন্ড পার্সন কি ইউ, বাকি সব কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়ছে, হি, ইট, শি, দ্যাট, দিস, এই সমস্ত কিন্তু সবই থার্ড পার্সন, ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু ইউজ করতে হবে। দেখো এক্সাম্পলটা দেখো কি বলেছে, ওবে ইয়োর এল্ডার্স, তাই তো, এবার দেখো ইয়োর আছে এখানে কি অ্যাডভাইস যেহেতু বোঝাচ্ছে, সেখানে কি হলো ওবে ইয়োর এল্ডার্স বোঝাচ্ছে, তাই তো। এবার দেখো তোমাকে অ্যান্সার লেখার সময় কিন্তু এই যে ইয়োর, মানে কি এটা সেকেন্ড পার্সন ইউজ করা হয়েছে, এই ইয়োরটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে, কিসে, পার্সনে চেঞ্জ করে ফেলো, কিসে, ফার্স্ট পার্সন করতে হবে। দেখো উই শুড ওবে আওয়ার এল্ডার্স, এইটা কিন্তু লিখতে হবে, এইভাবে লিখতে হবে কিন্তু প্রেসিতে, তুমি কিন্তু সেকেন্ড পার্সন ইউজ করতে পারবে না। নেক্সট দেখো লাস্ট রুল, যদি মূল প্যাসেজটিতে ফার্স্ট পার্সন থাকে তবে শুরুতে পোয়েট, অথর ইত্যাদি শব্দের উল্লেখ করে থার্ড পার্সনে লিখতে হবে। কি বললাম, খুব ইম্পর্টেন্ট রুল এটা, যে মূল প্যাসেজে যদি ফার্স্ট পার্সন থাকে সেটাকে কিন্তু তোমরা চেঞ্জ করবে, চেঞ্জ করে কি করবে, পোয়েট, অথর ইত্যাদি শব্দের উল্লেখ করে কিন্তু সেটাকে থার্ড পার্সনে লেখার চেষ্টা করবে, মানে লিখবে, চেষ্টা করবে, সরি মানে চেষ্টা করবে বললে না, কিন্তু এটা লিখতেই হবে থার্ড পার্সনে, ঠিক আছে, কখনোই কিন্তু তোমরা সেখানে ফার্স্ট পার্সন ইউজ করতে পারবে না, ঠিক আছে, আই উই কিন্তু ইউজ করা যাবে না, সেখানে তোমায় পোয়েট, অথর মেনশন করে দিয়ে থার্ড পার্সনে লিখতে হবে। যখন একটা এক্সাম্পল দেখো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, কী বলা হয়েছে দেখো এখানে কোন পার্সনে রয়েছে, ভালো করে লক্ষ্য করো, আই, ফার্স্ট পার্সনে রয়েছে কি, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। তোমাকে যদি এই রকম সেন্টেন্সই দেওয়া থাকে তখন তোমায় কীভাবে প্রেসিতে ইউজ করতে হবে, দেখো দ্য পোয়েট ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যালোন, কী বলা রয়েছে, দ্য পোয়েট ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যালোন, এইভাবে কিন্তু তোমাকে সমস্ত প্রেসিগুলো, মানে সমস্ত এই রুলসগুলো মাথায় রাখলেই তোমার প্রেসি করা তোমাদের ইজি হয়ে যাবে, একদম ইজিলি তোমরা প্রেসিটা করে ফেলতে পারবে, ঠিক আছে। সুতরাং ভালো করে তোমরা চেষ্টা করো যে কীভাবে এই কটা রুল মাথায় রেখে করা যায়, দেখেছো তো। এখানে দ্য পোয়েট ওয়াজ কীভাবে ইউজ করা হলো, পোয়েটকে ইউজ করা হলো, ওয়াজ কারণ আই, তো এখানে তো তুমি নও, তুমি তো নিজেকে নিয়ে কিছু লিখতে পারবে না, তাই না, দ্য পোয়েট ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যালোন, বুঝতে পারলে ব্যাপারটা, অথর, পোয়েট এই সমস্ত ইউজ করে কিন্তু তোমাকে লিখতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এই হলো আজকে আমাদের ক্লাস, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, আর সামনেই অনেক এক্সাম আসছে, এই এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন করো, আর প্রেসি রাইটিংয়ের প্রতি খুব ভালো করে ফোকাস করো। আর একটা কথা, এই প্রেসি রাইটিং প্র্যাকটিস কোথা দিয়ে করবে হয়ে গেলে, সেটার জন্য আমি তোমাদের বুক লিস্ট সাজেস্ট করেছি, যে ডেসক্রিপটিভের জন্য প্রেসি রাইটিংয়ের তোমরা সব পিকে দে সরকার ইউজ করো, পিকে দে সরকারে যে কটা প্রেসি রাইটিং আছে করে ফেলো সব কটা, ঠিক আছে। প্রথমে প্রেসিগুলো লিখে নেবে, মানে সরি একটা ফোনে ছবি তুলে নিলে মেন যেটা লিখতে হবে তোমায়, ওটা পরে পুরোপুরি একা একা ভালো করে 4-5 বার 6 বার পড়ো, পড়ে টাইটেলটা করার চেষ্টা করো, ঠিক আছে, করে অ্যান্সার করো, অ্যান্সারটা লেখো, লিখে এরপর ওই প্যাসেজটার সঙ্গে মেলাও যে কতটা তোমার সঙ্গে মানে ভালো করে হলো, মানে কতটা মিল হলো, মানে মেইন এক প্যাসেজের সঙ্গে কতটা যাচ্ছে তোমার প্যাসেজ, তোমার লেখাটা, তোমার ধারণাটা, ঠিক আছে। আর ওখানে কিন্তু একটু বেশি করেই লেখা আছে, তোমরা একটু ওয়ার্ড লিমিটটা একটু ভালো করে মাথায় রাখবে, খেয়াল রাখবে, হ্যাঁ। আর আরেকটা আছে বুক, যেটা কি না ক্র্যাক বিসিএস বলে একটা দেখবে ডেসক্রিপটিভ পেপারের বুক আছে, সেই বুকটা থেকেও প্রেসিগুলো প্র্যাকটিস করে যাও, ব্যাস এনাফ। আর এবার এগুলো সেম একই জিনিস বারবার করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, অনেক সময় এর থেকেই চলে আসে, ঠিক আছে। আর এর থেকে তোমাদের সেন্স কিন্তু কি রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে হবে তোমাদের, তাহলেই দেখবে সব থেকে ভালো তোমরা মার্কস ক্যারি করতে পারবে প্রেসি রাইটিংয়ের মধ্যে। এমন কিচ্ছু কঠিন না, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের নও তাদেরও বলে রাখছি, এটা তোমাদের পক্ষেও ইজি, কোনো ব্যাপার না, তোমরা একটু ভালো করে জাস্ট পড়ো, ওই সেন্টেন্সের প্যাটার্নটা একটু দেখে নাও যে ফরমেশনটা কীভাবে হয়, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, মেইন ক্লজটা যে কথাটা বললাম, একটু গ্রামার বুক থেকে একটু দেখে নাও, তোমাদের আশা করি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, কয়েকটা প্র্যাকটিস করে নাও। এবার ওই মেইন ক্লজগুলো যেন
তোমরা ইউজ করতে পারো, সেই জিনিসে লক্ষ্য রাখবে। দ্যাট, হুইচ, এইগুলো দিয়ে যে রিলেটিভ ক্লজগুলো করা হয়ে থাকে, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজগুলো করা হয়ে থাকে বা নাউন ক্লজ করা হয়ে থাকে, সেই ক্লজগুলোকে তোমরা চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সে করার, মানে মেইন ক্লজে আনার, শুধু মেইন ক্লজটাই ইউজ খুঁজে বার করবে, ঠিক আছে, কিওয়ার্ডগুলো দিয়ে লিখে কম্প্যাক্ট একটা লেখা টাইটেলের সাথে ব্যাস তৈরি করে দিলে কমপ্লিট। এক্সামিনারটা তোমার লেখা দেখে, আর লেখা কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন যেন হয়, ঠিক আছে, লেখার মধ্যে কিন্তু অনেক বেশি মার্কিং করা চলবে না, মানে যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, এটা মনে রাখবে, তাহলে এক্সামিনারটা কিন্তু মার্কস তোমাকে ভালো বেশি দেবে, ঠিক আছে। সুতরাং এটা সবার পক্ষে ইজি, কোনো টেনশনের ব্যাপার নেই, ভালো করে এক্সাম দাও। আর এই প্রেসি কিন্তু যেভাবে রুলগুলো বললাম, এই রুল 15টা রুল তোমরা মাথায় রেখো, ঠিক আছে, বোঝার চেষ্টা করো ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, রিফ্লেকটিভ কেমন টাইপের প্যাসেজটা দিয়েছে, ঠিক আছে, ভালো করে করো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ভালো, যদি তোমার মনে হয় যে হেল্পফুল হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আরেকটা অন্য টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো মেইনস এক্সামের জন্য কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট বা হেল্পফুল। আর এখন কিন্তু এমন অবস্থা যে মেইনস এক্সামের জন্য কিন্তু যতই প্রিলি ক্র্যাক করে যাও, ডেসক্রিপটিভের ক্যাপাসিটি না তৈরি করতে পারলে কিন্তু কোনো এক্সামই ফাইনালি ক্র্যাক হবে না। সুতরাং ডেসক্রিপটিভ পেপার কিন্তু রেগুলার ওয়েতে করতেই হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, গুড বাই।